দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে নবম বার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হচ্ছে কাকদ্বীপে। এই মুহূর্তে কলা কুশলীগণ, এই সমিতির সদস্যগণ একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কাকদ্বীপ শহর পরিক্রমা করছেন। ধীরে ধীরে এই শোভাযাত্রা এগিয়ে চলেছে। আজ এই সম্মেলনে আমাদের সঙ্গে থাকতে সম্মত হয়েছেন মাননীয় শ্রী বাপি হালদার, সাংসদ মথুরাপুর লোকসভা কেন্দ্র, মাননীয় শ্রী সমীর জানা, বিধায়ক পথের প্রতিমা, মাননীয় শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়, বিধায়ক কাকদ্বীপ বিধানসভা, মাননীয় সাংসদ শ্রী বাপি হালদারকে বরণ করে নেওয়ার জন্য তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তার কপালে চন্দনের ফোঁটা এঁকে ব্যাচ পরিয়ে তার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন শ্রী অনুপ মাইতি, সম্পাদক, দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি ও সমাজ কল্যাণ সমিতি। বিধায়ক শ্রী সমীর জানা মহাশয় রয়েছেন আমাদের মধ্যে অন্যতম অতিথি হিসেবে। আমরা তাকে বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে, ব্যাচ পরিয়ে উত্তরীয় প্রদান করে। তিমির বরণ তিওয়ারি, মাননীয় সভাপতি, দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি ও সমাজ কল্যাণ সমিতির, তিনি বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী সমীর কুমার জানা মহাশয়কে, বিধায়ক পথের প্রতিমা কেন্দ্র, বরণ করে নিচ্ছেন তিনি বরণ তিওয়ারি। আমাদের মধ্যে অন্যতম অতিথি হিসেবে রয়েছেন মাননীয় শ্রী মন্টুরাম পাখিরা মহাশয়, বিধায়ক কাকদ্বীপ বিধানসভা। তাকে বরণ করে নেওয়া হচ্ছে। কপালে চন্দনের ব্যাচ পরিয়ে উত্তরীয় প্রদান করে এবং তার হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে স্বপন ভান্ডার তুলে দিচ্ছেন তার হাতে পুষ্পস্তবক। আমাদের মধ্যে রয়েছেন মাননীয় শ্রী মতিলাল মাইতি মহাশয়, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সম্মাননীয় সদস্য। তাকে আমরা বরণ করে নিচ্ছি। এবং অভিনেতা, আজ এই মঞ্চ তাকে পেয়ে ধন্য, তিনি একজন অভিনেতা। তিমির বরণ তিওয়ারি, স্বপন ভান্ডার, অনুপ মাইতি, বিকাশ হালদার, চন্দন নায়েক এবং কৃপা সিন্ধু গোস্বামী এই বরণ পর্বের দায়িত্বে রয়েছেন।
আমাদের মধ্যে রয়েছেন দীপ্তি দাস, শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের সম্মাননীয় নমস্কার। আজকের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কার্তিক লোক সংস্কৃতি সমাজ কল্যাণ সমিতির প্রযোজক, পরিচালক, শিল্পী, কলাকুশলী সৃজন প্রতিবাদের নিয়ে নবম বার্ষিকী সম্মেলন এবং রক্তদান শিবির এবং মিলন উৎসব 2024 উদ্যোগে আছে দক্ষিণ চব্বিশ পরগনা কার্তিক লোক সংস্কৃতি সমাজ কল্যাণ সমিতি। গতকাল থেকে যার শুভ সূচনা হয়েছে রক্তদান শিবিরের মাধ্যমে। আজকের আমাদের দ্বিতীয় দিনের যে পর্ব, আজকের এই আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের আমাদের অধ্যায়ের সূচনা করা হলো। এখানে উপস্থিত আছেন সম্মানীয় আমাদের সাংসদ রয়েছেন এমপি সাহেব, তিনি আজকের এখানে উপস্থিত শুধু নয়, বাপি হালদার বাবু, তিনি আজকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচির ঘোষণা করলেন, তিনি এখানে উপস্থিত আছেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমানে বিধায়ক এবং লোক সংস্কৃতিকে কার্তিকে একটি বিশেষ পীঠস্থানে পরিণত করার ক্ষেত্রে যার উদ্যোগ, চিন্তা ভাবনা নিঃসন্দেহে একটা বলিষ্ঠ পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন মাননীয় মঞ্জুরাম পাখিরা এখানে উপস্থিত আছেন প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আমাদের সঞ্চালকের কথা আবার বলবো, আমাদের আইসি সাহেব রয়েছেন সঞ্জয় বাবু এবং অন্যান্য বিদগ্ধ ব্যক্তি, বিশেষ করে যাদের উদ্দেশ্যে আজকের এই আয়োজন, যারা গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী এই সাংস্কৃতিক চর্চাটাকে বাঁচিয়ে রাখার জন্য এটি অনবদ্য ভূমিকা তারা পালন করে থাকে। একেবারে যাত্রা থেকে আরম্ভ করে, গাজন গান থেকে আরম্ভ করে, লোক সংস্কৃতি থেকে আরম্ভ করে, এগুলো আমাদের যে চলার পথে ধারক বাহক, আমাদের কাছে নতুন প্রেরণা, নতুন উদ্দীপনা, উৎসাহ, এটাই আমাদের কাছে যায়। ফলে সেই সাংস্কৃতিক চেতনাটাকে যারা তুলে ধরবার এবং ধরে রাখার জন্য অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে যারা কাজ করে চলেছেন, সেই সমস্ত বিদগ্ধ ব্যক্তিত্ব, হয়তো যাত্রা জগতের কোনো ব্যক্তিত্ব এসে পৌঁছায়নি, হয়তো বা দু একজন এসেছেন, কিন্তু যাত্রা ব্যক্তিত্ব বা অন্যান্য নাট্য ব্যক্তিত্ব তারা যেমন গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্ব তারাই পালন করেন যারা তাদেরকে প্রতিনিয়ত তাদের যে প্রতিভা তাকে বিকশিত করার ক্ষেত্রে যে মঞ্চ, সেই মঞ্চকে সুসজ্জিত করা এবং মঞ্চের সুন্দর পরিবেশটাকে অনাবিল গতিতে নিয়ে যাওয়ার জন্য যারা পথে থেকে একবারে নিপুণ ভাবে দায়িত্ব যারা পালন করেন, তারা বিশেষভাবে অগ্রগণ্য ব্যক্তিত্বের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের প্রতিনিধিরা এখানে, সংগ্রামী যাত্রা প্রহরী প্রতিনিধিরা, কলকাতার যাত্রা কর্মী ইউনিয়নের প্রতিনিধিরা, বিএপি এর প্রতিনিধিরা, তাম্রলিপ্ত যাত্রা ইউনিয়ন প্রতিনিধিরা, যাত্রা পরিচালক কল্যাণ সমিতি, বেলদা যাত্রা ইউনিয়ন, এভাবে করে যারা, বিশেষ করে এখানে যাত্রার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যাত্রাটাকে একবারে অনেকদিন আগে এর প্রতিষ্ঠা হয়েছে, এটা একটা লোক সংস্কৃতির ধারক বাহক হিসাবে মানুষের মনটাকে অনেক সময় কেড়ে নেয়। বিগত দিনের যে অবস্থান ছিল, যখন আজকের আধুনিক পরিসরে যেভাবে করে বিদ্যুতায়নের মাধ্যমে নতুন একেবারে যাত্রা মঞ্চটাকে সুসজ্জিত করে অভিনয়ের যে আধুনিকতার স্পর্শ এখানে তুলে ধরবার চেষ্টা করা হয়, বিগত দিনের ঐতিহাসিক ওই পৌরাণিক পালাগুলো অভিনীত হতো, মঙ্গল কাব্যের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে নিয়ে শীতলা মঙ্গল হতে পারে, চণ্ডী মঙ্গল হতে পারে, মনসা মঙ্গল হতে পারে, বনদেবীর পালা হতে পারে,
এগুলোর মধ্য দিয়ে সে সময় গ্রামে গঞ্জে প্রত্যেকটি জায়গায় মানুষের মনের মধ্যে নতুন চেতনা, সংস্কৃতি, ভাবনা চিন্তাকে একবারে সুন্দর করে গড়ে তুলত। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি যখন আমরা পড়াশোনা করি, প্রায় ঘন্টার পর ঘন্টা, মাইলের পর মাইল, সন্ধ্যে হওয়ার আগে মুড়িটা গোটা কয়েক বেঁধে নিয়ে আমরা হাঁটতে শুরু করতাম যাত্রা দেখবার জন্য। যত দূর হোক না কেন, সারা রাত্রি ধরে যাত্রা শোনার পরে আবার আমরা বাড়ি ফিরতাম। তখনকার পরিসরটা ছিল আলাদা, এখন পরিসরটা পরিবর্তিত হয়ে মাঝে কিছুটা ম্রিয়মাণ থেকে গেল। পরবর্তীকালে মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির দায়িত্বে আসার পর থেকে 2011 সালের পর থেকে এই যাত্রা শিল্প একটা বিশেষ গতি পেয়ে আগামী দিনের পথে আরো নতুন করে চেতনা বৃদ্ধি করবার জন্য আজকে যাত্রা শিল্পীরা যারা আজকে যাত্রা পরিচালক থাকে তাদের যেমন দাক্ষিণ্য থেকে গেছে, এবং একই সঙ্গে এই যাত্রা শিল্পের সঙ্গে প্রতিটি দলে প্রায় 25 থেকে 30 জনের যে টিম থাকে, এই টিম ওয়ার্কের মধ্য দিয়ে আগে একটা যাত্রা দল তাদের যাত্রা পরিচালনা করে। এক্ষেত্রে যারা একেবারে কাছাকাছি থেকে থাকে, যাত্রা শিল্পীরা ছাড়া অন্যান্য যারা সহযোগী থাকে, যারা সুরের মূর্ছনাকে তৈরি করে, যারা এদের পরিচালনার দায়িত্বে যে সমস্ত ছেলেগুলো থাকে, তাদেরকে কিন্তু উপেক্ষা করার নেই। তারা যদি এভাবে না সাহায্য করত, কঠিন পরিশ্রম তারা করে কিন্তু যাত্রাটাকে নতুন জায়গা থেকে তুলে ধরে। ফলে যারা এই কাজ করে থাকে তাদেরকে কোনো মতেই ছোট করা যায় না, তাদেরকে বরং সবচেয়ে বেশি সম্মাননা জ্ঞাপন করা উচিত বলে আমরা মনে করি। তারা আছে বলে আজকের আমাদের এই শিল্পীরা বলি আজকে যারা এখানে দায়িত্ব পালন করছে তারা নিষ্ঠার সঙ্গে এই কাজকর্ম করতে পারে। ফলে এইটার জন্য যে আজকে নবম বার্ষিকী যে আমাদের আজকে উৎসব অনুষ্ঠান, যারা আজকে উপস্থিত হয়েছে, হয়তো পরে কেউ আসবেন, তো একটি জমজমাট আসলে যখন ব্যাপারটাকে আমরা একটা ছোটখাটো যাত্রার সঙ্গে জড়ি, আমরা যাত্রা করার আগে যদি দর্শক একটু কম থাকে, অভিনেতার অভিনয় করতে গিয়ে যেন একটু কষ্ট হয়ে যায়। তো এই জায়গাটাকে ভরাট হলে ভালো লাগতো, হয়তো পরে ভরাট হয়ে যেতে পারে। তা যাই হোক, যেমন ভাবে হয় হোক, কোনো অসুবিধা কিছু নেই। যারাই এসেছেন আমরা নিঃসন্দেহে পরস্পরের মধ্যে শেয়ার করে নেব। আমি আগে কর্তৃপক্ষের কাছ থেকে কিছু জানতে চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ জানার আগেই আমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো। আমি মনে করি এই যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য বিগত দিনে যে প্রয়াস ছিল, এখন আজকে কলকাতা চত্বর থেকে পূর্ব মেদিনীপুর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা আজকে যাত্রা শিল্পীরা, তারা আমাদের এখানে আমরা দেখেছি পাথরপ্রতিমা থেকে বহু শিল্পীরা যারা অপান চেয়েছিল, পরিচিতি তাদের কিছু ছিল না, তারা কিন্তু এখন একটা সমাজে সকলের কাছে সম্মানিত তারা হচ্ছে। আমরা জানি যে প্রতিভা সমস্ত জায়গায় থাকে, প্রতিভা বিকশিত হওয়ার জন্য পরিবেশ দরকার। আর সেই পরিবেশটা যদি আমরা তৈরি করতে পারি, সে নাট্যশিল্পী হতে পারে, যাত্রা শিল্পী হতে পারে, প্রসাদ শিল্পী হতে পারে, বা অন্য কোনো লোক বাউল সঙ্গীতের শিল্পী হতে পারে, এই চর্চার একটা মাধ্যম থাকা দরকার। সেই মাধ্যমটা থাকলে কিন্তু এই যুগে এগিয়ে যেতে পারে। আমরা চেষ্টা করছি যে পাথরপ্রতিমার ক্ষেত্রে একদিকে যেমন নাচ, গান, আবৃত্তি, নাটক প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতি বছরের পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা চর্চার মাধ্যমটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি, তেমনি ভাবে ম্রিয়মাণ যাত্রা শিল্পটাকে আরো ত্বরান্বিত করবার জন্য আমি আমার কলেজ লাইফে ছেড়ে দিয়েছিলাম, একদম শিক্ষকতার জীবন থেকে এই ছোটখাটো এনএচআর ক্লাবটা এভাবে করে বহু যাত্রার সঙ্গে জড়িত থাকতাম। স্কুলের কাজের ফাঁকে যাত্রা টিম নিয়ে বেরিয়ে পড়তাম, যাত্রাবার্তা করতাম। তারপরে দীর্ঘ একদম বহুদিন সেটাকে বন্ধ। পরবর্তীকালে বিধায়ক হওয়ার পরবর্তীকালে একটা শখ হল যে আবার যাত্রাটাকে নিয়ে কিছুটা চর্চা করা যায়। তো এই জন্য প্রাথমিকভাবে আমাদের আজকে 3য় বছর পড়েছে। প্রথম বছরে আমরা বাবা কেন চাকরের এই একটা যাত্রাটাকে ঠিক করে নেওয়ার পরে বেশ কয়েকবার যাত্রা করবার সুযোগ পেয়েছিল। তারপর থেকে একটু ভাব এলো যে না, একটু প্রসারিত করা যায় না। আমাদের যারা শিল্পীরা তারা আস্তে আস্তে করে উত্তরণের পথে এগিয়ে চলেছে, তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আমাদের আরেকটি যাত্রাপালার নাম করলাম সপ্তপদী অপেরা, এবং সেটা গত বছরে আমাদের ভৈরব বাবুর একটি লেখা, শুধু শেষ কথাটাই বাকি। এই নাটকটা একদম শেষ লগ্নে শুরু করার পরে
প্রায় 45 নাইটের মতো যাত্রা আমাদের শিল্পীরা করে। আর মাঝে মধ্যে আমার একটি ঝোঁক থাকার জন্য নিজের এলাকায় বা কলকাতা এই 13-14 বলার মতো যাত্রা করবার সুযোগ আমি পেয়েছিলাম। যাই এমনি যাত্রা করি, খোঁজ খবর রাখি কি হচ্ছে না। এবছর আরেকটু পরিবর্তিত হয়ে এই যাত্রাকে আরো যাতে 45-এর নয়, ডবল 45-এর দিকে যায়, তার জন্য যথাসময়ে আরম্ভ করে এই সপ্তপ্রদীপ অপেরা শেষ রাতের সেই সময় আমাদের ভৈরব বাবুর যিনি মন্ত্র শিষ্য বলি ভগীরথ গিরি কাল লেখা, এটাকে নিয়ে আমরা সম্পাদনা করে এই নাটকটিকে, এবারে যাত্রাটিকে আমরা মঞ্চস্থ করবার চেষ্টা করছি। আমার পাশে আমাদের জেলা পরিষদের সদস্য মতিলাল, ও আমার একটা বিশেষ চরিত্র করছে, আগেও করেছে, এবারে করছে। তো এদেরকে নিয়ে আমি লোকাল শিল্পীদের মূলত কাছাকাছি একদম কাকদ্বীপ, ডামরানবাদ, নামখানা এইসব এলাকা থেকে এইসব শিল্পীদের নিয়ে গড়ে তোলার চেষ্টা করি। আমি একটা বিরাট চ্যালেঞ্জ নিয়ে যাবার মতো না, আমি আগে ছোট থেকে বড় হওয়ার চেষ্টা করি, কারণ এরাই পরবর্তীকালে যাত্রা শিল্পটাকে বাঁচিয়ে রাখুন, এটাই আমার লক্ষ্য। ফলে আপনারা যারা আছেন, আপনারা সেই সহযোগিতা করছেন, এই জন্য আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের কাছে থাকলো। পরস্পরের সমন্বয়ের মধ্য দিয়ে প্রতিভা বিকশিত হোক, প্রতিভা বিচ্ছুরিত হোক, নিশ্চয়ই পারবে। আমার এটা দৃঢ় বিশ্বাস থেকে গেছে। ভালো প্রশিক্ষণ যদি পেয়ে থাকে, যাত্রার একটা পরিবেশটা যদি আমরা তৈরি করতে পারি, নিঃসন্দেহে যাত্রা শিল্পের একটা বিশেষ জায়গায় যাবে। আমাদের এমপি সাহেবের সঙ্গে কথা হচ্ছিল, বলছিলেন দাদা আমাদের এই ব্লকে কতজন যাত্রা শিল্পী হিসাবে তাদের ভাতা পাচ্ছে। প্রসাদ শিল্পীরা অনেকেই পাচ্ছে, আমাদের একটা মিনিমাম একটা পাচ্ছে, কিন্তু যাত্রা শিল্পীদের মাননীয় মুখ্যমন্ত্রী তাদের ভাতার ব্যবস্থা করেছে। আমি কয়েকজনের জন্য ব্যবস্থা করে দিয়েছি, তারা দীর্ঘদিন যাত্রা করে একবারে পঙ্গু হয়ে গেছে, বয়সের ভারে লড়তে চড়তে পারে না। কিছু মানুষের জন্য কিছু করবার চেষ্টা করেছি, এটাকে নিশ্চয়ই আমরা মাথায় রাখবো। আসুন সবাই মিলে এই যাত্রা শিল্প অন্যান্য সঙ্গে সঙ্গে আমাদের যিনি সঞ্চালক রয়েছেন, তিনি মানে কি বলে দিতে পারে একজন প্রশিক্ষক নাট্য জগতে, উনি থিয়েটার এইগুলোকে দেখেন। মানে আমরা যারা এমএচআর ক্লাব, তারপরে যাত্রার এই প্রশাসনিক মানে যারা প্রফেশনাল টিম, এরপরে আমরা থিয়েটার আছি, সিনেমা থেকে গেছে, এগুলো হয়তো প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তর, তারপর কলেজ, ইউনিভার্সিটি। এই কলেজ ইউনিভার্সিটির দিকে হয়তো থিয়েটার বা আমাদের সিনেমার যারা শিল্পীরা থেকে গেছে। তবুও বলবো যে ওই সিনেমা জগৎ থেকে অনেকে এই যাত্রার আকর্ষণে তারাও কিন্তু আজকে অংশগ্রহণ করছে। এর আগেও অনেকে করেছেন, এখনো অনেকেই আজকে চলে আসছে। এই যাত্রা বেঁচে থাকুন, সমাজের দর্পণ হিসাবে মানুষের কাছে নতুন চিন্তা চেতনা দিশা তৈরি করুন। এবং যারা আজকে একসঙ্গে থাকে 25-30 জন, তাদের আর্থ সামাজিক ক্ষেত্রে একটা বিকাশ সংগঠিত হচ্ছে। পরস্পরের মধ্যে এক জায়গায় থাকার পর একটা পরিবারের সদস্য হিসেবে তারা কাজকর্ম করে, বিভিন্ন জায়গায় যায়, অনেক কঠিন পরিশ্রম করে কিভাবে করে যাত্রা শিল্পীরা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, এবং সেই জায়গায় গিয়ে কোথাও কোথাও দেখা যায় যাত্রা শিল্পীরা গান করার পরবর্তীকালে তাদের অর্থের বিনিময়ের ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায়। আমরা এর আগেও করেছি, এই সমস্যাগুলোকে সমাধানের জন্য আমরা এলাকা ভিত্তিক বলবার চেষ্টা করি। এভাবে চলে না, কারণ পরের দিন অনেক দূরবর্তীকালে যাত্রার গান থেকে গেছে। আজকে যদি লেনদেনকে করে নিয়ে যদি যাত্রাপাটিকে আটক করে দেওয়া হয়, এটা নিঃসন্দেহে একটা বৈষম্য। এই বৈষম্য থেকে আজকে যদি আমরা উত্তরণের চেষ্টা করি, তাহলে সবাইকে সচেতন হতে হবে। আসুন না সবাই মিলে চিন্তা ভাবনা করি, শিল্পীরা এগিয়ে যাক, লোক সংস্কৃতির ধারক বাহক হিসাবে যাত্রা আরো নতুন করে, নতুন উদ্যোগে, নতুন প্রেরণা নিয়ে নতুন দিশা দেখাবে। এই ভরসা রেখে আমাদের সকলের সাহায্য যে সকলের সহযোগিতা নিয়ে এবং আজকের এই আলোচনা চক্রের মধ্য দিয়ে আগামী দিনের প্রবণতা, আগামী দিনের আমাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, তা নতুন ধারক বাহক হিসাবে এগিয়ে যাবে। এই আশা করি মঙ্গলময়ের কাছে সকলের কল্যাণ কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি যে সেবা সমিতি গতকাল এবং আজ দুদিন ধরে তারা এখানে অনুষ্ঠানের আয়োজন করেছে কাকদ্বীপ নিউ মার্কেটে। আজকের এই প্রথম দিন আমার এবং ছোট মন্ত্রী তার আসার কথা ছিল, কিন্তু গতকাল মুখ্যমন্ত্রীর একটা প্রশাসনিক বৈঠক থাকায় তিনি আসতে পারেননি। ফলে সেই হিসাবে
গতকাল আমি বেলা 11টার দিকে এক মহতি রক্তদান শিবিরের প্রথম দিন শুভ সূচনা এতে করে দিয়েছিলাম এবং দ্বিতীয় দিন আজকের এদের বার্ষিক সম্মেলন, নবম বার্ষিক সম্মেলন। আমাদের দ্বিতীয় দিনে উপস্থিত রয়েছেন আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের আমাদের সকলের প্রিয় সাংসদ, দীর্ঘদিনের সুপরিচিত সতীর্থ শ্রী বাপি হালদার মহাশয়। মঞ্চ উপবিষ্ট রয়েছেন পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা এই লোক সংস্কৃতিকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তিনার জীবনে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করে কয়েক বছর ধরে যেমন তিনি এভাবে যাত্রা পালা করেছেন এবং নিজের চেষ্টায় সকলকে সাথে নিয়ে তিনি নিজে একটি যাত্রা দল তৈরি করেছেন। তিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পাথর প্রতিমার শ্রদ্ধেয় বিধায়ক শ্রদ্ধেয় সমীর কুমার জানা মহাশয়। সমীরদা আগেই আপনাদেরকে যাত্রা বা লোক সংস্কৃতি নিয়ে অনেকটা আপনাদের ধ্যান ধারণাকে উন্মোচিত করেছে। আমাদের মধ্যে শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দাস, আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য মতিলাল দাস এবং নিজে অভিনয় জগতের একজন অন্যতম বিশিষ্ট অভিনেতা, তিনি এখানে রয়েছেন আমাদের কাকদ্বীপ থানার আইসি শ্রী সঞ্জয় বিশ্বাস মহাশয়। এছাড়া এই প্রতিষ্ঠানে কর্মকর্তারা রয়েছেন। মঞ্চ উপবিষ্ট সকলকে এবং আপনাদের বয়স অনুসারে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে অল্প পরিসরে দু চারটে কথা আপনাদের কাছে আমি নিবেদন করব। আপনারা জানেন যে পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ তিনি নিজেই গিরিশ ঘোষের থিয়েটার দেখতে গিয়ে নটি বিনোদিনীর অভিনয়ে মুগ্ধ হয়ে ছেলেটি অভিনয় করছে কি মেয়েকে অভিনয় করছে তিনি তন্ময় হয়ে গেছিলেন এবং পালার শেষে গিরিশ ঘোষকে ডেকে বললেন, গিরিশে তোর ওই শ্রী চৈতন্য যে সেজেছিল ছেলেটা ভালো অভিনয় করেছে। সেই থেকে উত্তরণ হয়ে গেল নটি বিনোদিনী। তার পাদ স্পর্শে তিনি আজ জগতের মানুষের কাছে শ্রদ্ধার হয়ে উঠলেন। আপনারা জানেন যে সত্যি এককালে যাত্রা দল প্রচুর আসত আমাদের এই সব গ্রামে গঞ্জে। সপ্তম্বর অপেরা, নিউ প্রভাত অপেরা, নট্য কোম্পানি, দিগ্বিজয় অপেরা, মেদিনীপুর এবং কলকাতা চিতপুর নাম দিয়ে সেখান থেকে এই যখনই ধান কাটা হয়ে যাবে, মাঠ পরিষ্কার হয়ে যাবে, গ্রামে যখন বার্ষিক অনুষ্ঠানগুলো হবে, পূজা অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে এইসব যাত্রা পালা আসতো। প্রথমের দিকে তো টিকিট কেটে সাম্মানিক দিয়ে যাত্রা দেখতো। ধীরে ধীরে তা আজকের অনেক ভালো জায়গায় পৌঁছে দিয়েছে। আজকের আর ভালো শিল্পীদের নিতে গিয়ে মানুষের তেমন কোনো অসুবিধা হয় না। সব থেকে বড় কথা, এই যাত্রা প্রায় অবলুপ্তির পথে চলে গিয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকপ্রসাদ শিল্পীদের যেমন গুরুত্ব দিয়েছেন, তেমনি তথ্য সংস্কৃতি দপ্তরে আমাদের যিনি মন্ত্রী মাননীয় অরূপ বিশ্বাসকে তার সঙ্গে পরামর্শ করে আজকের এই যাত্রা শিল্পে অভূতপূর্ব সাফল্য এসেছে। লোকপ্রসাদ শিল্পীরা আজকের ভাতা পায়, সাম্মানিক পায়, তারা
যারা অবসর দিচ্ছেন তাদেরও ভাতার ব্যবস্থা হয়েছে। স্বাভাবিক কারণে এটা শ্রমিকরা আপনাদের বললেন যে তিনি নিজে উদ্যোগ নিয়ে এমন কিছু প্রৌঢ় যারা এককালে ভালো যাত্রা করেছে, তখন কাটলে চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল, বিভিন্ন পালা ছোটবেলায় বাড়ির কাছে হয়েছে, শুনেছি, দেখেছি। কিন্তু মনে রাখা দরকার যে সিনেমার থেকে যাত্রা বাস্তব ধর্মী এক অভিনয়। কারণ আপনাকে হাজার হাজার শ্রোতার মধ্যে, দর্শকের মধ্যে আপনাকে তাদের মনোরঞ্জন করতে হবে। এটা বড় কঠিন কাজ। এখন প্রায় যাত্রা দলগুলো উঠে গেছে, একেবারে বলা যায় এখন সোশ্যাল মিডিয়ার যুগে এখন আর সিনেমা হলগুলো কোথাও নেই। কাকদ্বীপে দুটো বড় সিনেমা হল ছিল, অমরবাকি হল, রাজলক্ষ্মী সিনেমা হল। তখন উপচে পড়তো উত্তম কুমার, সুচিত্রা সেন থেকে আরম্ভ করে সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে বড় বড় সেই অভিনয়ের সিনেমা লোক দেখতে যেত। আজকের সিনেমা হলগুলো ভাঙা হয়ে যাচ্ছে, অন্য কাজে লাগছে। সিনেমা জগৎ আর নেই, তার কারণ অ্যান্ড্রয়েড ফোনে মানুষ প্রত্যক্ষ করছে যে কোনো অনুষ্ঠান। এখন সব অনুষ্ঠান হয় এবং বিভিন্ন শিল্পীরা, যেটা বলেছেন সমিতদা, অনেক সিনেমা জগতের শিল্পীরা তারা আমাদের এই যাত্রা দলে বা নাটকের মধ্যে তারা নিজেদেরকে নিয়োগ করেছে। স্বাভাবিক কারণে আজকের আপনারা যারা রয়েছে, আজকের শ্রমিকরা তার নিজের জীবন দিয়ে নিজে যাত্রা শিল্প কি তা তিনি অনুভব করেছেন, নিজে বেশ কিছুদিন ধরে এ কাজ করছে। আমার বক্তব্য আপনাদের কাছে যা, যে আপনারা যে বাস্তব পরিশ্রম করে আপনাদের নিজেদের প্রতিভাকে বিকশিত করেন, তা সত্যি আপ্লুত হওয়ার মতো। আপনাদের কাকদ্বীপে আপনারা বিভিন্ন আপনাদের যাত্রা দলের যে আপনাদের বিভিন্ন নামে যে পার্টিগুলো রয়েছে, যাত্রা পার্টি, আপনার এখানে গদিঘর করে থাকে। চিতপুরের সঙ্গে আপনাদের কলকাতার সঙ্গে যোগাযোগ রয়েছে। কয়েক বছর ধরে আপনাদের অনুষ্ঠানে বিভিন্নভাবে আমাদের অক্ষয়নগর নূতন রাস্তার মোড়ে করেছে, বিভিন্ন জায়গায় আপনার অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। ধীরে ধীরে মানুষের কাছে আপনাদের এই প্রতিষ্ঠানকে বিকশিত করবার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমি সামনে হয়তো আপনাদের থাকি না, সবিতা জানেন বা সকলে, আমি যতটা পারি আপনাদের পেছন দিক থেকে যা সহযোগিতা করা দরকার আন্তরিকভাবে করে থাকি। কোথাও হয়তো যাত্রা করতে গিয়ে যারা যাত্রা দায়িত্ব নিয়ে সেখানে নিয়ে গেছেন, দেখা গেল তারা বলছেন তোমরা যা করেছো তা তো ভালো যাত্রা দল নয়, লোক তো মাঝখানে উঠে চলে গেল, আমরা যে টাকা বায়না করেছিলাম সে টাকা আমরা দিতে পারবো না। আর এক বিপদ, যারা যাত্রা দল বেঁধেছেন, যারা মালিক, যারা টাকা খরচ করেছেন, বিপদ। প্রতি বছরই এই ঝঞ্ঝা আমাদের এই নিশিকান্ত গায়েন আছে, এখানে আরো অনেকে আছে, ছুটে আসে দাদা এই ওসিকে বলে দিলে ভালো হয়, ওকে বলে দিলে ভালো হয়। তখন আমরা আমাদের যারা রয়েছে এই শৈশব জায়গায় বলে দিই, মোটামুটি মীমাংসা হয়ে যায়। সেটাও সমিতিটা আপনাদেরকে বুঝিয়ে বললেন। তাই আমি আপনাদের বলবো, আপনারা যেভাবে এগিয়েছেন আরো এগিয়ে যাবেন। বিগত দিনে যেমন আপনাদের কোনো সুবিধা অসুবিধা বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অসুবিধা হয়েছে, যতটুকু পেরেছি সাধ্য মতো আপনাদের সহযোগিতা করেছি। আজও আপনাদের বলে যাচ্ছি যে আপনারা প্রত্যেকে নিজের প্রতিভাকে বিকশিত করবার জন্য আপনার যাত্রাকে যেমন বেছে দিয়েছেন, তাকে আন্তরিকভাবে নিজের হৃদয় দিয়ে, মন দিয়ে এসব করে এগিয়ে যাবেন। আপনাদের এ বিষয়ে সামগ্রিক সাফল্য কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাদের প্রত্যেকেরই আমি নিরোগ শরীর, সুস্থ জীবন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি। এই লোক সংস্কৃতির যে ধারক বাহক আপনারা সকলে এগিয়ে এসেছেন, আপনাদের সকলে আমি ঈশ্বর আল্লাহ গণের কাছে আপনাদের নিরোগ শরীর, সুস্থ জীবন, দীর্ঘায়ু কামনা করে, আপনাদের অনেক অনেক শুভ কামনা করে আপনারা আগামী দিনে এগিয়ে চলুন। আপনাদের চলার পথের সাথে একজন সামান্য মানুষ হিসাবে আপনাদেরকে পরামর্শ দেওয়া, সহযোগিতা করা, আমি সেটা করব। আপনাদের সবাইকে আমার আমি বয়স অনুসারে শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আপনাদের এই অনুষ্ঠানে গতকালও ব্যাপক মানুষ উপস্থিত থেকে রক্তদান শিবির অংশগ্রহণ করেছে। আজও আপনারা যথেষ্ট পরিমাণ এখানে উপস্থিত থেকে সর্বাঙ্গীনভাবে দুদিনে আপনাদের এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রদ্ধেয় সমীর দা সহ যারা আমরা আপনাদের উৎসাহকে আরো উদ্দীপনাকে এগিয়ে দেওয়ার জন্য আমরা এসেছি, আমরা প্রত্যেকেই আপনাদের একজন শরীর হিসাবে, অংশীদার হিসাবে থাকবো। এই কথা বলে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার কথা আমি এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকেই জানেন যে তিনি খানিক আগে বলেছেন যে অন্তত 80 দশকের আগে পর্যন্ত যাত্রাই ছিল আমাদের কাছে সবচেয়ে পপুলার মাধ্যম। সবচেয়ে শান্তিগোপালকে আমাদের মানুষ বলে মনে হতো না, স্বপন কুমারকে আমাদের মানুষ বলে মনে হতো না। মনে হতো যে একটা ঐশ্বরিক শক্তি নিয়ে এই মানুষ এসেছেন। তাদের ছুঁয়ে দেখতে গেলে মনে হতো যেন অন্য গ্রহের জীবের সঙ্গে কথা বলছি, স্পর্শ করছি। সেই যাত্রা শিল্প ধীরে ধীরে নষ্ট হয়ে গেল একটি কারণে, যে ফুটবল যিনি খেলেন তাকে যদি ভলিবল খেলতে পাঠানো হয়, যিনি ভলিবল খেলেন তিনি যদি বাস্কেটবল খেলতে যান, তাহলে যেমন অবস্থা খারাপ হয়ে যায়, এক্ষেত্রেও তাই হয়েছিল। একজন যাত্রা শিল্পী ধীরে ধীরে নিজেকে ক্রমশ প্রস্তুত করেন, দীর্ঘ জীবন ধরে নিজেকে প্রস্তুত করেন একজন যাত্রা শিল্পী হিসেবে। তার সবচেয়ে বড় দুটি গুণ, প্রথম গুণটি হলো 3 দিক খোলা মঞ্চে তাকে অভিনয় করতে হয়। 3 দিক খোলা মঞ্চ একটা ভয়ঙ্কর বিষয়। যারা অভিনয় করেন তারা জানেন 3 দিকে দর্শকের কাছে সমানভাবে ব্যবহার করা। মাইকেল এই যে সিনেমাটা করার আগে উত্তম কুমার 14 বার লুকিয়ে স্বপন কুমারের অভিনয় দিকে এসেছিলেন যাত্রা থেকে। অর্থাৎ যাত্রা তাকে শিখিয়েছিল যে ঠিক কিভাবে অভিনয়টা করা যেতে পারে। কাকে? উত্তম কুমারের মতো মানুষকে, যিনি ইংরেজিতে অভিনয় করলে অস্কার পেতেন, সেই মানুষকে শিখিয়ে যখন এসছেন তারপরেও তার এই অনুষ্ঠানে সঞ্চালনা করার সুযোগ পেয়েছি। তিনি আমাদের সঙ্গে বাকি জীবন থাকবেন এইটুকু প্রত্যাশা নিয়ে তার কাছ থেকে প্রয়োজনীয় কথা শুনে নেব। মাননীয় সাংসদ শ্রী বাপি হালদার। ধন্যবাদ। আমাদের প্রিয় সঞ্চালক সৌমিতা সহ মঞ্চে রয়েছেন আমাদের সিনিয়র লিডার, বর্ষিয়ার নেতা এবং অবশ্যই করে আজকের এই মঞ্চে তিনি যাত্রা শিল্পী, বিধায়ক, আমাদের সকলের প্রণম্য সম্মানীয় সমীর কুমার জানা মহাশয়। উপস্থিত আছেন আমাদের আরেক প্রাক্তন মন্ত্রী, সিনিয়র বিধায়ক, আমাদের অভিভাবক সম্মানীয় মন্টুরাম পাখিরা মহাশয়। কাকদ্বীপ থানার সম্মানীয় আইসি সাহেব আছেন, সঞ্জয়বাবু থেকে শুরু করে প্রধান সম্মানীয় দীপ্তি দাস সহ আপনারা যারা পরিচালক মণ্ডলী, অভিনেতা, অভিনেত্রীবৃন্দ এবং সমস্ত যাত্রা, গাজন, বাউল সহ বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে যারা দীর্ঘদিন ধরে বহন করে নিয়ে যাচ্ছে, সেই সমস্ত কলা কৌশলীদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম, সালাম, নমস্কার, কৃতজ্ঞতা জানাই এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, আমরা সবাই জানি যে বাংলা অন্যান্য রাজ্যের থেকে সারা দেশের মধ্যে তারাই একমাত্র জায়গা বাংলা, পশ্চিম বাংলা, যেখান থেকে বিপ্লবী জন্ম হয়েছিল, যেখান থেকে সাংস্কৃতিক পীঠস্থান হিসাবে বললেও আমাদের কোনো দ্বিধা হয় না। সারা ভারতবর্ষে আজকে তার নিদর্শন ছড়িয়ে রয়েছে। আজকে জাতীয় সঙ্গীত থেকে শুরু করে বিভিন্ন সময় বাংলার কৃতি সন্তানরা তাদের দৃষ্টান্ত রেখে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে যারা অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই যাত্রা শিল্প, গাজন, একেবারে নাটক থেকে শুরু করে বিভিন্ন যে লোক সংস্কৃতিগুলি রয়েছে, লোক সংস্কৃতি অনুষ্ঠানগুলি রয়েছে, সেগুলি একটা সময় তৎকালীন সময়ে যারা বাংলার বুকে নিজেদের ক্ষমতা কায়েম করে রেখেছিলেন, ধীরে ধীরে বাংলার মানুষকে সেই সমস্ত শিল্প সত্তা হারিয়ে দিতে চেষ্টা করেছিল তারা। আপনারা সবাই জানেন 2011 ঠিক আগেটায় মনে হচ্ছিল বাংলা থেকে যাত্রা গান, বাংলা থেকে লোক সংস্কৃতি যে সমস্ত রয়েছে, কবি গান, বাংলার যে সমস্ত গাজন গান,
বাউল গান আস্তে 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 স্তীমিত হয়ে যাচ্ছে। শিল্পীরা কোথাও যেন তাদের উদ্দীপনাটাকে হারিয়ে ফেলছিলেন। ঠিক সেই সময় আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার হাল ধরার পরে এই লোক সংস্কৃতিকে ফিরিয়ে আনার তিনি চেষ্টা করলেন। তিনি তৈরি করলেন যাত্রা সমন্বয়ের সকল যারা আছেন, ইউনিয়ন থেকে শুরু করে যাত্রা, যারা উদ্যোক্তা, যারা দলের মালিক, যারা কর্মী, সকলকে নিয়ে এক ছাতার তলায় এনে তাদের সকলকে সমবেত করে তিনি বললেন, বাংলার বুকে আবার আমরা লোক সংস্কৃতিকে জাগ্রত করতে চাই। এবং তিনি জাগ্রত করতে চাই বললে হয় না, তিনি যে পরিস্থিতি তৈরি করে দিয়েছেন, যে কথা আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন, একজন শিল্পীর প্রতিভা যদি মঞ্চ না থাকে, যদি পরিবেশ না থাকে, তাহলে তার প্রতিভা বিকশিত করার সুযোগ থাকে না। একটা রাজ্যে যদি সেখানে সাংস্কৃতিক আলোচনা করার যদি সুযোগ না থাকে, তাহলে সেই রাজ্যে সাংস্কৃতিক আলোচনা করাটাও যায় না। তিনি সেই রাজ্যের বাংলার বুকে তিনি সেই সমস্ত পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সাথে সাথে যারা যাত্রা শিল্পী, গাজন শিল্পী, বাউল শিল্পী, কীর্তন শিল্পী, যারা সময়ে সময়ে তাদের যে প্রতিভার ছাপ রেখে গেছে বাংলার মানুষের কাছে তথা ভারতবর্ষের মানুষের কাছে, সেই সমস্ত প্রতিভাবান ব্যক্তিদেরকে সামান্য হলেও তিনি চেষ্টা করেছেন তাদের পাশে দাঁড়িয়ে 1000 টাকা করে মাসিক যে অনুদান সেটা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করেন, যেটা ইতিপূর্বে কোনো সরকার বা অন্য কোনো রাজ্যে কেউ নিদর্শন দেখাতে পারেনি। সেটা পেরেছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, প্রকৃত ক্ষেত্রে প্রত্যেকটা সময়ে তিনি চেষ্টা করেছেন সমস্ত শিল্পী সমন্বয়কে সঙ্গে নিয়ে, সেটা যাত্রা হোক, থিয়েটার হোক, সিনেমা হোক, সিরিয়াল হোক, সকলকে সমবেত করে সমস্ত অনুষ্ঠানে তাদেরকে যথাযথ সম্মান দিয়ে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আজকের দিনেও তিনি সেই একই কাজ করেন। আমরা আপনাদের সকলের কাছে অনুরোধ করব, দেখুন দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ সাংস্কৃতিক একটা পীঠস্থান। আজকের দিনে দাঁড়িয়ে যারা যাত্রার সাথে যুক্ত, যারা গাজনের সাথে যুক্ত, আগের দিনে কলকাতা যেতে হতো, চিতপুরে যেতে হতো তাদেরকে যাত্রা গাজন বুক করতে যারা আয়োজক মন্ডলী ছিলেন, কাউকে কাউকে নন্দকুমার যেতে হতো মেদিনীপুরে। কিন্তু আজকে কাকদ্বীপ কামারহাটে অনেকগুলি গদিঘর তৈরি হয়েছে। কাকদ্বীপের এখানে প্রচুর গদিঘর তৈরি হয়েছে, প্রচুর মালিক তারা এখানে আসেন এবং যারা এর সাথে যুক্ত তারা এখানে একটা পসরা সাজিয়ে বসেছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত, তাদের এই কাজকে কুর্নিশ জানাই এবং বাংলা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে তারা বহন করে নিয়ে যাচ্ছে। তাদের এই বহন করতে গিয়ে কোথাও যদি কোনো সমস্যা হয়, আমার পূর্ববর্তী বক্তারা, আমার প্রিয় বিধায়কবৃন্দ তারা বলেছেন এবং আমিও একই ভাষায় তাদেরকে বলতে চাই, আপনারা এগিয়ে চলুন, আমরা আপনাদের সাথে আছি, বাংলার মুখ্যমন্ত্রী আপনাদের সাথে আছে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যান, বাংলা আপনাদের সঙ্গে আছে। ধন্যবাদ, নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো। দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি ও সমাজ কল্যাণ সমিতির নবম বার্ষিক সম্মেলনের আজ দ্বিতীয় দিন। গতদিন রক্তদান শিবির দিয়ে যা সূচিত হয়েছিল, আজ আমাদের সঙ্গে রয়েছেন নানান অতিথি। মাননীয় আইসি কাকদ্বীপ থানা, মতিলাল দাস, দক্ষিণ 24 পরগনা মতিলাল মাইতি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সম্মাননীয় সদস্য, দীপ্তি দাস, শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান, সমস্ত অতিথিরা একযোগে প্রদীপ প্রজ্বলন করে দ্বিতীয় পর্বের সূচনা করলেন। তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। তারা তাদের অত্যন্ত জরুরি কাজ উপেক্ষা করেও আমাদের মধ্যে এসেছেন। মাননীয় বাপি হালদার, মন্টুরাম পাখিরা, সমীর কুমার জানা,
দীপ্তি দাস, মতিলাল মাইতি, প্রত্যেককে আমাদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আরে রেখে দাও না, ওইখানে রেখে দাও। উৎপল মন্ত্রী তাকে আমরা বরণ করে নিচ্ছি, ভরত মাঝি তাকে বরণ করে নিচ্ছেন। বরণ করে নিচ্ছি। সুকোমল পাত্র তাকে বরণ করে নিচ্ছে। হচ্ছে প্রদীপ বাবু। জয় বারিক তাকে আমরা সেটি তিনি বজায় রেখেছেন এবং আজ আপনারা দেখেছেন পার্বতী অপেরার মাননীয় এখনই আমি তোমার বাড়িটা ছেড়ে চলে যাব, এক মুহূর্ত আমি দেরি করবো না। কি বলছিস মা? বাড়ি ছেড়ে কোথায় যাব? জানিস মা, আমি যখন বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করছিলাম, তোর অপমানের কথাগুলো আমি শুনতে পেয়েছিলাম। এই অপমানটাকে আমি সহ্য করতে পারিনি মা, তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। চল মা, দিনের আলো নিত্যে না নিত্যেই অনেক দিন তৈরি করা স্বাদের এই বসত মাটি, এই বসত মাটিটাকে ছেড়ে চলে যেতে হবে। এই না ভালো না, এই না ভালো না। আমার বাড়ির চাবিটা আমরা চলে যাচ্ছি, আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমার এই কদর্য কথাগুলো, অতারির কথাগুলোকে আর করোনা হলো না। আমরা হাত ধরে আমরা তাড়াতাড়ি এ বাড়ি থেকে এখান থেকে চলে যাবো, আমরা এখানে আর থাকবো না। কি হচ্ছে বলো? আর তুই কোথায় যাবো? পথে তোকে চলে যেতে হবে। ওরে মা, বিশ্বাস যখন বিশ্বাসঘাতকতা করে তখন ঘরের গায়ে বাড়িয়ে লাভটা কি হয়? চল আমরা এখান থেকে চলে যাই। স্বামীর মা, সংসারের সুখের কথা ভেবে, সংসারের কল্যাণের কথা ভেবে আমি বিশ্বাসের গাছটাকে আঁকড়ে ধরে ভাঙবার চেষ্টা করেছিলাম, কিন্তু অবিশ্বাসের ঝড়ে সেই গাছটা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল, একেবারে ভেঙে চুরমার হয়ে গেল। আমি কোনো ভুল করিনি মা। আমি জানি আমার সারা জীবনে সঞ্চিত বিশ্বাসটাকে তোর দাদার কাছে আমি গচ্ছিত রেখেছিলাম। তখনও ভাবিনি আমার এই সারা জীবনে গচ্ছিত বিশ্বাসটা এই অমাবস্যার অন্ধকারের মতো অবিশ্বাসের জোয়ার মধ্যে আশ্চর্য করে হারিয়ে যাবে। জানি মা, একটা ছোট গাছ, সেই ছোট গাছটাকে আস্তে করে ভালোবাসার জল দিয়ে, স্নেহের বাতাস দিয়ে
তাকে আধ্যাত্ম পরিবারে বড় করে তুলেছিলাম সে মহির হবে। আমি ভেবেছিলাম জানিস মা, এই গাছ থেকে ন্যায় সত্য শান্তির ফল ফলবে। কিছু জানিস মা, শান্তির ফল ফলেনি। আমার বিশ্বাসটা থেকে চলে গেছে, ফলেছে বিষ ফল, আর সেই বিষ ফলটাকে আমি নির্গন্ধ হয়ে গেছি মা। চাই তোর প্রতি আমি সুবিচার করতে পারি না মা। এটাই তোর অধম পিতাকে ক্ষমা করবো, এটাই তোর অধম পিতাকে ক্ষমা করবো। কি বলছি বাচ্চা হবে? হ্যাঁ হ্যাঁ বাচ্চা হবে, বাচ্চার জন্য ঠিক লড়াই। তাই বাচ্চার লড়াই আমার এই কেল্লিটা আমার হাতিয়ার। আমি এই কেল্লি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বাজারে, স্টেশন বাজার থেকে হাটে বাজারে, পথে ঘাটে আমি চা ফেরি করবো। আমার এই চা ফেরি করার জন্য আমি মানুষের কাছে যাবো। জানিস মা, আবার আমাদের মুখরোচক চা খাওয়ার জন্য না অনেকে আস্তে আস্তে করে আমার কাছে চলে আসবে। আমি তাদের কাছে চা দেবো, আস্তে আস্তে করে কোথা কোথায় টাকা আমার হাতে আসবে। আর সেই কোথা কোথায় টাকা দিয়ে একদিন বাবা তোকে আমি বিয়ের ব্যবস্থা করবো। জানি মা, এটা তো বিয়ে হয়ে যায় বলে না, তুই সংসারই হবে, সন্তান হবে। দাদু বলে গলা জড়িয়ে ধরবে, বলো দাদু তুমি বাঘ হও, ভাল্লুক হও, তুমি ঘোড়া হও, আমি তাকে নিয়ে দাদু রাখি এক প্রান্ত থেকে আনন্দের মধ্য দিয়ে এমনি করে ঘুরে বেড়াতে থাকতাম। এই কাঁদছি তো চোখে জল কেন? না না কাঁদিস না, কাঁদলে না এই গৃহস্থের অমঙ্গল হয়ে যাবে। না না আমি কাঁদবো না, তুইও কাঁদবি না। জানিস মা, জানিস আবার তুই মনে পড়ে ভূমিকার কথা। ওই দেখ তোর বার স্মৃতি, আজকে তার স্মৃতি, ওখান থেকে সেইকে বলার জন্য আমার দিকে তাকে বলছে, কি গো তুমি যে আমাকে কথা দিয়েছিলে সেই কথা তুমি রক্ষা করতে পেরেছো? জানিস সারথি, তোর মা যখন মৃত্যু সজ্জায় শায়িত, মৃত্যুর সঙ্গে যখন ঠান্ডা করছে, তখন আমাকে হাতে ধরে বলেছিল, জানো আমি তো মরণের পথে যাচ্ছি, আমার একটা আবেদন, জানো আমার এই মেয়ে আরতিকে তোমার হাতে তুলে দিলাম। তুমি এই মেয়েটাকে বড় করে শিক্ষা শিক্ষিত করে একে বিয়ে দিবে, পাত্রের ব্যবস্থা করবে। আমি বললাম না, আমি বাবা আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে বললাম না, আমি বললাম না মা। তুই কাটু না, আমি কাটু না, এই দেখ আমি হাসি, তুই কাটু না, আমি দেখছি না, আমি কাটছি না, আমি কাটছি না। অসীম প্রধান মন্ডল, সুদীপ সর্দার, গীতিময় স্টুডিও তার পক্ষ থেকে আকাশ। এতক্ষণ দেখেছেন আপনারা অনেক কষ্ট করে প্রতিটি মানুষ কথা লিপিবদ্ধ করেছে, প্রতিটি মানুষের ভাবনাকে সে মোবাইল বন্দি করেছে। পরবর্তীকালে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তার। তাকে আমাদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। তপস দা, যে সমস্ত পরিচালক আমরা যে সমস্ত ইউনিয়নকে আমন্ত্রণ পত্র দিয়েছিলাম, প্রত্যেক ইউনিয়নে একজন করে মঞ্চে আসবেন। আপনাদের
আমরা যে কটা ইউনিয়নকে আমন্ত্রণ পত্র দিয়েছিলাম, ওই ইউনিয়নের পক্ষ থেকে একজন করে মঞ্চে আসবেন। তো এখন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি সমাজ কল্যাণ সমিতি আমাদের যিনি স্থায়ী সম্পাদক স্থায়ী সভাপতি ও আজকের সভামঞ্চের সভাপতি মাননীয় তিমির বরণ তিয়ারি মহাশয় সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখবেন। উপস্থিত সভাপতি, সম্পাদক এবং উপস্থিত প্রতিনিধিবৃন্দ, আপনাদেরকে দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে শ্রদ্ধা, ভালোবাসা এবং ভালোবাসা জানাই। আজকের পূর্ববর্তী বক্তারা সমস্ত কিছু বলে গেলেন, খুব বেশি বলার মতো কথা নয়। তবুও গাজন, বাউল, যাত্রা যারা এখানে এসছেন তাদেরকে আমি শুধু বলবো যে আপনারা সব সময় ভাববেন যে আমরা লোকশিক্ষার ধারক ও বাহক। আমার দলগুলোকে লোকশিক্ষার আমি নাই পৌঁছে দিতে হবে। এটা আমার কথা নয়, অনেকদিন আগে রামকৃষ্ণদেবও বলেছিল, আরে সারা যাত্রাতে লোকশিক্ষা হয় রে, লোকশিক্ষা হয়, এটা বলেছিল। সেটা যেন সমস্ত প্রযোজক, পরিচালক, ম্যানেজার এরা মনে রাখে। যদি কোনো ট্র্যাক ল্যাঙ্গুয়েজ থাকে, আপনারা চাইবেন যে ওটাকে একটু কাটছাট করে, পাড়ার বৌজিরা দেখবে একটু কাটছাট করি। যারা আমাদের এই সমিতি সব সময় চাইছে যাত্রা দলগুলো যাতে সুস্থ এবং মসৃণ গতিতে এগোতে পারে, আমরা সবসময় সেই চেষ্টা করি। এবং দল মালিকদেরও আমরা বলবো যে আমাদের কাজের জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তবে একটা জিনিস আমি দেখি, মেদিনীপুর থেকে আসা এবং যাওয়ার রাস্তায় প্রচুর খরচ হয়। সেটা কোথায়? মামা বাড়ির খরচ বলে অনেকে। হ্যাঁ, আর ভালো কথায় বলতে গেলে পুলিশ খরচ। আমরা একাডেমিতেও ব্যাপারটা বলেছি, কলকাতা ইউনিয়নেও সেদিন আমাদের মিটিং ছিল, আমরা সেখানেও বলেছি যেগুলো ঠিক হচ্ছে না। একটা দলের ওই যে 5,000 টাকা আপ ডাউনে খরচ তার উপরে পড়ছে, আমার এখানকার যে পাবলিক তার উপরেই তো পড়ছে। তো আমি দিচ্ছি না পকেট থেকে, যাত্রার মালিকও দিচ্ছে না। এইগুলো পাবলিকের ঘাড়ে এই যে বোঝাটা, এটা যাতে কমে, সেটা আমরা সেদিন একাডেমিক মিটিং সেদিন আমাদের যাত্রা সম্মেলনের মিটিং ছিল, সেখানেও আলোচনা করেছি। আমরা সব সময় চাইব এই যে যাত্রা দলগুলো, তাদের সহযোগিতা, তাদের শুভকামনা আমাদের উপরে থাক। এবং আমরাও সবসময় চাইব যাতে আমরা যাত্রা দলগুলোকে সুস্থভাবে তাদের এখানে শো করার জন্য ব্যবস্থা করতে পারি। আর বেলা অনেক হয়ে গেছে, সকলেরই এখন পেটের জ্বালা ধরেছে, ডান হাতের ব্যাপার করতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করব। মাননীয় সম্পাদক মশাই শ্রী অনুপবাবু আছেন, পরবর্তী কিছু কথা পূর্ণবাবু এবং অনুপবাবু নিশ্চয়ই আপনাদের বলবেন। আপনারা শুনুন এবং তারপরে আপনাদের মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হবে, তারপরে আমরা কিছুক্ষণ আবার বলব। নমস্কার। মঞ্চে উপস্থিত যাত্রা পরিচালক, 24 পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি ও সমাজ কল্যাণ সমিতির মাননীয় সম্পাদক, সভাপতি এবং যারা বিভিন্ন যাত্রা দল থেকে প্রযোজক, পরিচালক রয়েছেন এবং যাদের মাধ্যমে যাত্রা গ্রামে গঞ্জে পৌঁছে যায়, সেই সমস্ত পরিচালক এবং অন্যান্য ব্যক্তিবর্গ যারা উপস্থিত আছেন, সবাইকে আমার শ্রদ্ধা, প্রণাম ও আন্তরিক ভালোবাসা জানাই। গত দুদিন ধরে এই 24 পরগনার কল্যাণ সমিতির একটা বিরাট উদ্যোগে অনুষ্ঠান চলছে। আজ তার শেষ রজনী। যাত্রা জগতে যেসব শিল্পীরা বিভিন্ন সময়ে অসুস্থ হয়ে পড়েন কিংবা সাধারণ মানুষ তাদের রক্তের প্রয়োজনে এই বড় মহত্বপূর্ণ অনুষ্ঠান গতদিনে করেছিলেন। আমরা এর জন্যে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে একটা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভাবতে পারা যায় না
পশ্চিমবঙ্গের সাংসদ তিনি এখানে উপস্থিত ছিলেন দুই বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সবাইকে আমার প্রণাম। আপনারা না থাকলে আমাদের যাত্রা উৎসব করা সম্ভব হয়ে ওঠে না। বিভিন্ন গ্রামে গঞ্জে যে সমস্ত কমিটি অনুষ্ঠান করেন তাদের পারমিশনে কিন্তু অনেক সময় অসুবিধা হয়। আপনারা থাকেন বলেই সেগুলো আমরা সহজভাবে পেয়ে যাই এবং অনুষ্ঠান করতে সহযোগিতা করতে পারি। আমরা চাইব এইভাবে আগামী দিন আরও বর্ণাঢ্যভাবে আরও দিন বাড়িয়ে অনুষ্ঠান চলতে থাকুক, এই কমিটির স্থিতি কামনা করি। যাত্রা পরিচালক কল্যাণ সমিতি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ময়না, জলযোগী যে ইউনিয়ন রয়েছে এনাদের মতো আমাদেরও আসছে 4 তারিখ এবং 5 তারিখ দুটি দিন আমাদের অনুষ্ঠান রয়েছে, আমাদের সম্মেলন হবে। যে সমস্ত প্রযোজক এখানে উপস্থিত আছেন এবং পরিচালকরা আছেন আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে, আপনারা সবাই আসবেন। আপনাদের ওই দিন দুদিনই থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং দুদিন থাকছে, দুটি আমাদের যাত্রা দলের অভিনয় অনুষ্ঠিত হবে। পরবর্তী সময় সে কোন দল হবে সেটা আমরা জানিয়ে দিতে পারবো। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকে নিয়েকে ধন্য বলে মনে করছি। আগামী দিনে এই কল্যাণ সমিতির সাফল্য কামনা করছি। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। আজ দক্ষিণ চব্বিশ পরগনার লোক সংস্কৃতি কল্যাণ সমিতি অর্থাৎ যাত্রা, গাজন, বাউল অর্কেস্ট্রা এই যে দ্বিতীয় দিন সম্মেলন দক্ষিণ চব্বিশ পরগনার এই যে লোক সংস্কৃতি যাত্রা কল্যাণ সমিতি পরিচালনা কমিটির উদ্যোগে দুদিন ধরে যে মহৎ অনুষ্ঠান চলছে, গতকাল একটা সেবামূলক অনুষ্ঠান হয়েছে যেটা সমাজের লোকে একটা বিরল দৃষ্টান্ত। রক্তদান শিবির একটা বিরাট একটা সেবামূলক কাজ, সেটা এই সংস্থা করেছে। এরা শুধু পরিচালক, যাত্রা পরিচালক কমিটি বলেই ভুল বলা হবে। এদের সেই মানবিকতা, সেই দৃষ্টিভঙ্গি দিয়েই সমাজের মানুষের জন্য একটা সেবামূলক কাজ, যেটা রক্তদান শিবিরের মধ্যে দিয়েই আমরা উপলব্ধি করছি। আজকের দিনে দ্বিতীয়ার্থে যে সম্মেলন হচ্ছে, বিশিষ্ট অতিথিবর্গ সব এসেছিলেন, তারা আমাদের সামনে তাদের অমূল্য ভাষণ রেখে গেছেন। সম্মানীয় সাংসদ সাহেব, প্রাক্তন মন্ত্রী, বর্তমান বিধায়ক কাকদ্বীপ, পাথর প্রতিমা, আরও বিশেষ অতিথিবর্গ এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ইউনিয়ন থেকে। সম্মানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, শিল্পীবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, ভক্তি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন। সেই সঙ্গে দু একটা কথা বলি। একদম শেষার্ধে একটা অতিবাহিত হয়ে গেছে আর এর বিরতির সময়। যাত্রা জগতে যেটা একটু আগে শুনছিলাম, মাননীয় মন্ত্রী সাহেব বলছিলেন যে যাত্রা শুরু হয় জন্মের পর থেকেই। আমরা জন্মের পর থেকেই অভিনয় জগতে চলে আসি। তো এই অভিনয় জগতের মধ্যে দিয়েই আমাদের সারা জীবনটাই কাটে। প্রত্যক্ষ যাত্রা, নাটক বা এই গাজন, বাউল ইত্যাদি যে হচ্ছে, বিগত দিনে যে মঙ্গল কাব্যের যে কথা উল্লেখ করেছেন সবাই আমরা জানি। বিভিন্ন কাব্যের মধ্য দিয়েই মানুষের সেদিনকার এই সাংস্কৃতিক জগতে তারা প্রবেশ করেছিল। আর আজকের দিনে সেই প্রবেশ একটা বিরাট জায়গায় পৌঁছে দিয়েছে। হাজার হাজার মানুষের মনের খোরাক যেটা পূরণ হচ্ছে এই যাত্রা, গাজন, বাউল ইত্যাদি ইত্যাদি এই সংস্থার মধ্য দিয়ে।
শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের কথা বলতেই হয় যে লোক শিক্ষা হয়। সত্যি কথাই তো, যাত্রা নাটকের মধ্যে দিয়ে আমরা শুধু তার বিভিন্ন রসের মধ্যে দিয়ে যাত্রা অভিনয় হয়, তার মধ্যে এমন কতগুলো শিক্ষা লাভ করে সমাজের মানুষ, যে শিক্ষার মধ্যে দিয়ে তাদের সামগ্রী সারা জীবনটা এইভাবে পরিচালিত হয়। তো সুতরাং আমাদের এই সংস্থাকে বাঁচিয়ে রাখতে হবে। তবে আমি বলছিলাম হয়তো পরিচালনা কমিটি একটু অমিল হয়ে গেছে, যেসব দিকপাল আজকে উপস্থিত হয়েছিল, এনাদের চিন্তা ভাবনা দিয়ে যেসব দিকপালকে উপস্থিত করিয়েছিলেন, তাদের সামনে আমাদের যে কিছু এই যাত্রা জগতে এই দক্ষিণ চব্বিশ প্রত্যন্ত গ্রাম বাংলায় একটা যাত্রা জগতের যে একটা পরিবেশ তৈরি করা যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের দাবি নিয়ে তাদের কাছে কিছু উল্লেখ করা উচিত ছিল সভাপতির স্বাগত ভাষণের মধ্য দিয়ে কিংবা সম্পাদক সাহেবের প্রতিবেদনের মধ্য দিয়ে। সেটা কিন্তু আজকের দিনে করা হয়নি, যে কোনো কারণে অমিল হয়ে গেছে, ব্যস্ততার কারণে। যাই হোক, এইসব দিকপালদের সামনে এই বক্তব্য রাখা উচিত ছিল, আমাদের দাবি দেওয়া কিছু তুলে ধরা উচিত ছিল। যাই হোক, আমি মনে করি কাকদ্বীপ যে ইউনিয়ন, এই দক্ষিণ চব্বিশ অনেক কিছু ইউনিয়ন গড়ে উঠেছে। এই কাকদ্বীপ ইউনিয়নের যে কর্মকাণ্ড, তাদের যে চিন্তা ভাবনা, তাদের পরিচালনার ক্ষমতা, আমি মনে করি খুব সতর্ক দৃষ্টি দিয়ে তারা সেটা পরিচালনা করে। কারণ শুধু শিল্পী নয়, শুধু প্রযোজক নয়, বিভিন্ন দিক থেকে যাত্রা কমিটিও বটে, তাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হলে এরা কড়া হাতে সেটা দমন করার চেষ্টা করে আলোচনার মধ্য দিয়ে। সুতরাং আমি মনে করি আগামী দিনে আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা যাত্রা প্রিয় মানুষ, সাংস্কৃতিক প্রিয় মানুষ আছি, এই ধরনের একটা মহতী সংগঠনকে আমাদের সর্বতভাবে সাহায্য করা উচিত, আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বিভিন্নভাবে। যাদের এই ধরনের একটা প্রতিষ্ঠান প্রত্যন্ত গ্রাম বাংলায় একটা সক্রিয়ভাবে সজাগ দৃষ্টি নিয়ে তারা আরো বৃহৎ আকারে ধারণ করে, এই আশা, এই আকাঙ্ক্ষা রেখে সবাইকে আবার শ্রদ্ধা ভক্তি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। উপস্থিত আজকের সভাতে বিশেষ আমন্ত্রিত অতিথিগণ ছিলেন। তারা প্রাথমিকভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনা করে তিনাদের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকাতে ওনারা গেছেন। বর্তমানে এখানে উপস্থিত আছেন আজকের সভার সভাপতি মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি সমাজ কল্যাণ সমিতির বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ উপস্থিত আছেন। আজকে এই কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা লোক সংস্কৃতির আমন্ত্রিত বিভিন্ন গাজন থেকে বাউল অর্কেস্ট্রার যাত্রা, বিভিন্ন বিশেষ সম্মানীয় ব্যক্তিদেরকে ওনারা আমন্ত্রণ করেছিলেন। ওনারা আছেন এখানকার লোকাল প্রশাসন। আমি প্রত্যেককে যথাযোগ্য স্থানে আমি আমার প্রণাম, প্রীতি এবং শুভেচ্ছা জানাই। আমি বেশি কিছু বলবো না, যেহেতু এটি একটি পরিচালক মালিক সমন্বয়ে একটি ইউনিয়ন। আমি সেই ইউনিয়নের বিষয়ে, আমি যেহেতু একটা যাত্রা দলের মালিকের প্রতিনিধি হিসাবে এসেছি, সেই হিসাবে আমি দু একটি কথা পরিচালক, মালিক পক্ষ সবারই দৃষ্টি আকর্ষণ করতে চাই যে যাত্রাটাকে শুধু যাত্রার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ লোক সংস্কৃতি সমাজ কল্যাণ সমিতি তারা এই রক্তদানের শিবিরের মধ্য দিয়ে মানুষের অন্তরের অন্তঃস্থলে পৌঁছতে পেরেছেন। এর জন্য আমি এই ইউনিয়নকে আমি ধন্যবাদ
এবং তাদের এই শুভ লক্ষণ আরো দীর্ঘায়ু করে বছরে বছরে যাতে এই অনুষ্ঠান করতে পারে, আমি সেই জন্য এই ইউনিয়নের সমস্ত সদস্যের কাছে আমি আবেদন রাখি যে আগামী দিনে আপনারা আরো বড় কিছু অনুষ্ঠান যাতে করে সমাজের কল্যাণমূলক কাজ করতে পারেন, আমি সেই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর একটি কথা বলি, দক্ষিণ 24 পরগনা আমাদের প্রায় নদীবহুল এলাকা বেষ্টিত একটি এলাকা। বিভিন্ন জায়গার ইউনিয়ন আছে, কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা এমনই একটা ইউনিয়ন যেখানে পরিচালকরা যাত্রা বায়না করার পরেও তাদের প্রায় রাতের ঘুম বন্ধ থাকার অবস্থা হয়ে যায়। কেন? আমাদের তো বেশিরভাগই নদী এলাকা নিয়েই আমাদের যাত্রা পরিচালকদের এই দিকের ব্যবসা। একটি দল যখন কমিটির কাছে বায়না করে তাদেরকে প্যান্ডেলে যায়, তারপর থেকে সেই প্যান্ডেল থেকে না ফেরা পর্যন্ত ওই দলটি সম্পূর্ণ দায়ভারটা কমিটির থেকে অর্থাৎ কাছ থেকে পরিচালকের কাছে থাকে। পরিচালকের অনেক সময় দোষ থাকে না আমরা জানি, কিন্তু অনিচ্ছাকৃত দোষের অধিকারী পরিচালকদের অনেক সময় হয়ে যেতে হয়, সেটা কমিটির কারণে। তাই আমরা যারা মালিকরা আছি আমাদেরকে একটু ভেবে দেখতে হবে যে পরিচালকদের কতখানি দোষ আছে। সেটা অনেক সময় আমরা ভুল বুঝে পরিচালকের সম্বন্ধে আমরা একটা খারাপ মন্তব্য পোষণ করে থাকি বা অনেক সময় খারাপ বক্তব্য বলে থাকি, এটা ঠিক শুভকাঙ্ক্ষী নয়। আরেকটা কথা আমার বলার ছিল, আমি তো ভেবেছিলাম এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, নিশ্চয়ই কাকদ্বীপ দক্ষিণ 24 পরগনা কল্যাণ সমাজের পক্ষ থেকে আজকে সবার কাছ থেকে একটা স্বাক্ষর নিয়ে মার্চ পিটিশন আকারে আজকে যে সমস্ত প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত এমএলএ এমপি থেকে বিশিষ্ট জনেরা এসেছিল, আমরা মনে হয় একটা মার্চ পিটিশন দিয়ে এটাই আবেদন করার ছিল সমিতির পক্ষ থেকে যে আমাদের মহকুমাতে অর্থাৎ কাকদ্বীপ মহকুমাতে একটি সরকারি হলের প্রয়োজন ছিল, যেখানে নাকি আমাদের যাত্রার শুভারম্ভ, এ ধরনের অনুষ্ঠান, বাউল থেকে আরম্ভ করে লোক সংস্কৃতি যাবতীয় অনুষ্ঠান আমাদের জন্য একটা হল করে দেওয়া হোক। আমার মনে এইটুকু আবেদন রাখতে পারলে কতটা কার্যকর হতো জানি না, আমার মনে হয় সেটা খুব একটা দিক ভালো হতো। যাই হোক, আমি সমিতির সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বলবো যে অদূর ভবিষ্যতে যাতে এইভাবে আমাদের প্রত্যেকটা মানুষের কাছে লিখিত আবেদন করে মার্চ পিটিশন করে প্রত্যেকটি প্রশাসনের দপ্তরে পৌঁছে দেওয়া যায়, সেটা একটা ভাবা দরকার। আমরা লোক সংস্কৃতির পক্ষ থেকে এই যে যাত্রার অফিসগুলো আমাদের করতে হয়, খুব হেনস্থা হতে হয়। আমিও নিজে এখানে একবার অফিস করেছিলাম, কারুর বাড়ির একটা দরজার অর্ধেকটা নিয়ে অফিস করতে হয়েছে, এমনও কাকদ্বীপের এই অবস্থাতে গেছে রথতলাতে। তাই সরকারিভাবে কোনোভাবে সরকারি অনেক ভেস্টেড জায়গা পড়ে আছে, ভেস্টেড ল্যান্ড পড়ে আছে, যদি আমরা ওনাদের কাছে প্রশাসনিকভাবে আবেদন করি, আমার মনে হয় ওনারা সে আবেদনে সাড়া দিতেন, আজকে না হলেও কোনো একটা সময় হতো। তাই আমি বলবো সমিতির পক্ষ থেকে যে আপনারা এগুলো একটু চেষ্টা করে দেখুন। তাই এই অনুষ্ঠান মহতী অনুষ্ঠানে আমি অনুষ্ঠানের সর্বাঙ্গীন মঙ্গল কুশল কামনা করি এবং তার চেয়ে বেশি কামনা করি যিনি আমাদের সঞ্চালক সাহেব ছিলেন, বর্দা বসে আছেন শিক্ষক মহাশয়, উনি আছেন, উনি আজকে যেভাবে আমাদের এই অনুষ্ঠানটাকে সঞ্চালনা করেছেন এবং সঞ্চালনা করে যে জায়গায় পৌঁছে দিয়েছে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমার প্রণাম প্রীতি শুভেচ্ছা জানাই। উনি একজন শিক্ষক মানুষ, ওনার আরো যেন বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমাদের এই যাত্রার বক্তব্য ভাষণটাকে তুলে ধরতে পারেন, এই মঙ্গল কামনা করে সবার সুস্থ শরীর ভালো থাকুন, সবার দীর্ঘায়ু কামনা করে আমি পুনরায় প্রণাম প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার।
নমস্কার। উপস্থিত আজকের দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ লোক সংস্কৃতি সমাজ কল্যাণ সমিতির 9তম সম্মেলন উপলক্ষে উপস্থিত আজকের পরিচালন সমিতি যে আমাদের আছে তার সম্মানীয় সভাপতি, উপস্থিত সম্পাদক, উপস্থিত অন্যান্য কর্মকর্তাগণ, উপস্থিত আছেন আমাদের এই সমিতির আহ্বানে পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলার এবং কলকাতা জেলার বিশেষ কয়েকটি সংস্থা বা আমাদের এই যাত্রা সংস্থা কিংবা পরিচালন সংস্থা যেগুলো আছে তাদের কর্মকর্তাগণ এবং উপস্থিত প্রযোজক, পরিচালক, কলাকুশলী শিল্পীবৃন্দ, তাদের সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান নমস্কার জানাই। আজকে যিনি আমাদের এই মঞ্চে উপস্থিত হয়ে আমাদের এই সম্মেলনকে সফল করার জন্য তিনাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন সম্মানীয় উদ্বোধক সাংসদ মথুরাপুর লোকসভা কেন্দ্র বাপি হালদার মহাশয়, উপস্থিত ছিলেন সমীর জানা মহাশয়, বিধায়ক পাথর প্রতিমা। তিনি শুধু বিধায়ক নন, তিনি এই যাত্রা জগতের এক সৃষ্টির স্রষ্টা। তিনাকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানাই। উপস্থিত ছিলেন এই কাকদ্বীপের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্টুরাম পাখিরা মহাশয়। উপস্থিত ছিলেন এসডিপিও, এছাড়াও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। তাদের সবাইকে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান নমস্কার জানিয়ে দু একটি কথা। আমরা আজকে সম্মেলন করলাম 9তম সম্মেলন, মানে 8টা সম্মেলন আমরা অতিক্রম করেছি। অতিক্রম করতে গিয়ে আমাদের যে সম্মেলনের ধারাবাহিকতা এখনো পর্যন্ত আমরা সেটা শিখতে পারলাম না। এটা আমাদের ব্যক্তিগত দুর্বলতা, আমাদের সমিতির দুর্বলতা। আমাদের প্রত্যেকটা সম্মেলন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে আগামী দিনের সম্মেলন কিংবা আগামী বছরের রূপরেখা তৈরি করতে হবে। কিন্তু সারা বছরের রূপরেখা তৈরি করতে গিয়ে আমরা শেষ প্রান্তে পৌঁছে সম্মেলনটা আমরা কিন্তু প্রচুর কষ্ট করি। যারা কর্মকর্তা আছেন কষ্টের সীমানা নেই, শেষ নেই। তারা কিন্তু আজ এই পরিকল্পনা করতে গিয়ে, এই সম্মেলনকে সাকসেস করতে গিয়ে প্রায় 1 মাস যাবৎ তারা একেবারে নিদ্রা ত্যাগ করেছেন, কারো খাওয়া ত্যাগ হয়েছে, সারাদিনে একবার খেয়েছেন, বিভিন্ন জায়গায় দৌড়তে। আমি তো কিপাসিন্দুদা, আমাদের তিমিরদা কিংবা অরূপদা, কিপাসিন্দুদা, তিমিরদা, সুখদেবদা, এনারা এতটা বয়স হয়েছে, তারপরে যে পরিমাণ দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেন। কিন্তু সমস্যা কোথায় হচ্ছে আমাদের একটু বুঝে নিতে হবে। আমরা প্রচুর খাচ্ছি, আমাদের পরিশ্রমের শেষ নেই এই সম্মেলনকে সাকসেস করার জন্য। কিন্তু আজকে যখন আমরা যে সমস্ত বিদগ্ধ ব্যক্তিদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, যাদের উপস্থিতি আমরা এই মঞ্চে করাতে পেরেছি, আহামরি অনেক সমিতি, অনেক বড় বড় সংগঠন আছে, উনাদেরকে উপস্থিত করানো কিন্তু কঠিন হয়ে যায়, কষ্টসাধ্য হয়ে যায়। উনাদেরকে আমরা উপস্থিত করতে পেরেছি, কিন্তু আমাদের যন্ত্রণার কথাটা, আমাদের জানার কথাটা, আমাদের কষ্টের কথাটা আমরা তাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। এটা আরো বেশি যন্ত্রণা, যে যাদের সম্মুখে আমাদের সমিতির বসার ঘর নেই, আমাদের সমিতির একটা অফিস নেই, অফিস বাড়ি করার জন্য জায়গার প্রয়োজন আছে। এক দ্বীপের মধ্যে, শহরাঞ্চলের মধ্যে জায়গা না থাকতে পারে, পার্শ্ববর্তী এলাকাতে জায়গা আছে, মন্ত্রী ব্যবস্থা করে দিতে পারেন সেটা, সাংসদ ব্যবস্থা করে দিতে পারেন সেটা, বিধায়ক ব্যবস্থা করতে পারেন সেটা। কিন্তু আমাদের যন্ত্রণার কথাটা উনাদের উপস্থিতিতে আমরা স্বাগত ভাষণে বলতে পারলাম না। এটা তো অত্যন্ত কষ্টের। সারা বছর পরিকল্পনা করলাম সম্মেলন সাকসেস করার জন্য, কষ্টের শেষ নেই। কিন্তু আমাদের যা যন্ত্রণার কথা সেটা সঠিক জায়গায় উপস্থাপন করতে না পেরে আমরা কিন্তু এই জ্বালা আবার সামনে বছর বলবো। এই যে সারা বছর আমাদের মিটিং হবে, বসার জায়গা নেই, অফিসে বসতে হয় কারো না কারো, আমাদের নিজস্ব কোনো
সংস্থার জায়গা নেই, এটা করে দিতে পারতেন ওনারা। বিভিন্ন জায়গায় জায়গা পড়ে আছে, সেই উপস্থাপনটা আমরা করতে পারলাম না, এটা আমাদের ব্যর্থতা। আমাদের যাত্রা শিল্পী কিংবা গাজন শিল্পীদের, বাউল শিল্পীদের একটা ভাতার ব্যবস্থা হয়েছে, ভারযাত্রা শিল্পীদের ভাতার ব্যবস্থা হয়েছে, কিন্তু সার্বিকভাবে আমাদের এই দক্ষিণ 24 পরগনা জেলা বিভিন্ন প্রান্তে একবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে যাত্রা সংস্থাগুলো আছে, যে সকল সংস্থাতে কোনো ভাতার ব্যবস্থা নেই শিল্পীদের। আমি আমার দলের কথা বলি, লক্ষ্মীনারায়ণ নাট্যমঞ্জুরি দলের 18 জন শিল্পীর ভাতার ব্যবস্থা করেছি। আমি নয়, আমার উদ্যোগে আমি অন্যান্য যা যা দরকার, যার যার সহযোগিতা দরকার, সেগুলো নিয়ে মাসিক ভাতার ব্যবস্থা করতে পেরেছি, তাদেরকে ভারযাত্রাতে ঢোকাতে পেরেছি। এরকম আরো যে অন্যান্য দলগুলো আছে, সেই সমস্ত শিল্পীর ভাতার ব্যবস্থা করার কথা আজকে আমাদের ওনাদের উপস্থিতিতে আমাদেরকে বলতে হতো। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সাহায্যে প্রত্যেক বছরে একটা বার্ষিক ভাতা দেওয়া হয় অবসরপ্রাপ্ত শিল্পীদের, বয়স্ক যারা 60 বছরের ঊর্ধ্বে, তাদের যন্ত্রণার কথা হয়তো হাতে গোনা 5 জন পায় আমার সাগরে, কিন্তু সাগরে কাকদ্বীপ, পাথর, নামখানা, কুলপি, আমার দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে এরকম বহু শিল্পী আছে যারা যাত্রাতে জীবনটা শেষ করে দিয়েছেন, যাত্রাতে সুনাম অর্জন করেছেন, কিন্তু অবসর সময়ে তিনাদের রোগটা দেখানোর মতো কোনো অর্থ সাহায্য পাচ্ছেন না। শেষ অবস্থাতে ভীষণ কষ্টের মধ্যে তাদের চলতে হচ্ছে। তাহলে এই যন্ত্রণার কথা কেন আমরা উপস্থাপন করতে পারলাম না এই সম্মেলন সভাতে? যাদেরকে উপস্থিত করিয়েছিলাম, যারা করে দিতে পারে, সাহায্য করতে পারে, তাদের উপস্থিতিতে কেন বলতে পারলাম না? এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। আমরা 1 মাস ধরে পরিশ্রম করেছি, 1 মাস কঠোর পরিশ্রম করে রাত জেগে 5 দিন 7 দিন পরে থেকে এই অনুষ্ঠান সম্মেলন মঞ্চটাকে সাকসেস করার জন্য এটাকে পরিকল্পনা করেছি, কিন্তু আমাদের যন্ত্রণার কথা কেন বলতে পারলাম না? এটা আমাদের ব্যর্থতা আমি মনে করি। এটা আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, খারাপ লাগলে ক্ষমা করবেন। যেটা আমার মনে হয়েছে, বর্তমান সময়ে আমাদের একটা কথা কিন্তু এখানে লেখা হয়েছে, অত্যন্ত যে শিল্পী, কলাকুশলী, সৃজন প্রতিভাদের, এই কথাটার অর্থ আমরা এই সভাতে বিশ্লেষণ করতে পারলাম না, কারণ নতুন কোন শিল্পী উঠছে না। আমি যাত্রার কথা যদি ধরে বলি, যাত্রাতে নতুন ইয়াং ছেলেরা আসছে না, যাত্রাতে নতুন মেয়েরা আসছে না, মহিলা শিল্পীর অভাব হচ্ছে। তাহলে আমাদের এরকম একটা পরিকল্পনা করতে হবে, এই সম্মেলনের মধ্যে এই সৃজন কথাটার, নতুন প্রতিভার কথাটা আমরা এখানে আলোচনা করব। সেই আলোচনার মাধ্যমে আমাদের একটা রূপরেখা তৈরি হবে, আগামী দিনে নতুন প্রতিভার জন্ম নেবে। এটা আমরা করতে পারলাম না, আমি মনে করি এটা আমাদের ব্যর্থতা। আমাদের জানি না পরিকল্পনা কি ছিল, সেই পরিকল্পনা মাফিক আজকে সম্মেলন সভাটা হলো কিনা। আমাদের সমিতির স্বাগত ভাষণ, সভাপতির সমাপ্ত ভাষণ, মাঝে আমাদের প্রতিনিধির ভাষণ, এগুলো যদি থাকতো তাহলে কিন্তু আমি যে 3টা কথা বলছি, আরো এরকম 3 মানে 9টা বিশেষ কথা উঠে আসতো, যে কথাটা আগামী দিনে আমাদের শিল্পীদের ক্ষেত্রে, আমাদের প্রযোজকদের ক্ষেত্রে, পরিচালকদের ক্ষেত্রে ভীষণ ভীষণ দরকারি ছিল। সেই আলোচনাটা আমরা করতে পারলাম না সর্বসমক্ষে। এই আলোচনার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এটা ভাববেন না যে এটা কর্মকর্তা যারা পরিচালনা সমিতির মধ্যে আছে তাদের বিরুদ্ধে আমি বলছি। যদি মনে করেন বিরুদ্ধে বলছি, ক্ষমা চেন। এটা আমি সেভাবেই বলছি না। লোক সংস্কৃতির অন্যান্য মাধ্যম, যাত্রা একটা মাধ্যম, লোক সংস্কৃতির গাজন একটা মাধ্যম, বাউল একটা মাধ্যম, নৃত্য একটা মাধ্যম। আমরা কিন্তু প্রত্যেকেই এখানে জানি না ডান্স হাঙ্গামার কেউ আছে কিনা, কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু সুস্থ সংস্কৃতি চাই। যেমন যেমন দেশটা চলছে একটা কূটনীতি রাজনীতি নিয়ে, তেমনি কিন্তু সমাজ ভালো থাকবে সুস্থ সংস্কৃতি বজায় থাকলে। তাহলে আমরা সুস্থ সংস্কৃতির কথাটা আলোচনা করতে পারলাম তো এই সম্মেলন সভাতে? আমরা সারা বছরের মধ্যে এমন একটা ঘটনার সাক্ষী আপনারা হয়েছেন, প্রযোজক কিংবা পরিচালক যারা আছেন,
এমন একটা ঘটনা সাক্ষী হয়েছেন, সেই ঘটনার সমাধান আপনারা করতে পারেননি, এখনো পর্যন্ত হয়নি। এমন অনেক ঘটনা আছে, সেই ঘটনার নির্ধারিত চারটা ঘটনা কথা আজকে সভাতে তুলতে পারলাম। তো যে ঘটনা দিয়ে আগামী দিনে আমরা কিন্তু শিক্ষা নিয়ে আগামী একটি বছর এই সমিতিকে পরিচালনা করব এবং সুন্দরভাবে এই সমিতি পরিচালিত হবে এবং আগামী দিনে এই সমিতির পক্ষে মানুষের ধ্যান ধারণা ভালো হবে। এটা আমরা করতে পারলাম কি? আরো অনেক কথা এই সময় ভালো লাগবে না। আমি সবাইকে অনুরোধ করব, আগামী দিনে আমাদের পরিকল্পনা, আমাদের সম্মেলনে যা সূচি হওয়া উচিত সে মতো করে যাতে হয় এবং আজকের এই সম্মেলনের সফলতা কামনা করে সবাইকে আবার যথাযোগ্য সম্মান নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।